প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৩ সংসদ সদস্যর দেয়া ভোটের মধ্যে ২৫৫টি পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এর মধ্যে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বঙ্গভবনের শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে প্রবেশ করবেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় সংসদে অন্যরকম কর্মব্যস্ততা। গন্তব্য সবার একটাই, সংসদের অধিবেশন কক্ষ। কারণ দীর্ঘ ৩.৫ দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে আবারও ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। দুপুর গড়াতেই শুরু হয় আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্যে সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি বুঝিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সহকর্মীদের নিয়ে ভোট দেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বহুদিন ভোট দেখেনি বাংলাদেশ। তবে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সেই ভোট গ্রহণ। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর যে ভোটের সংস্কৃতি দেখা গিয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে, দীর্ঘ ৩.৫ দশক পর আবারও সেই প্রক্রিয়ায় ফিরল প্রতিদ্বন্দ্বিতা। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে অধিবেশন কক্ষেই সংসদ সদস্যদের সামনে শুরু হয় ব্যালট গণনা। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ, কতটি বাতিল, সব হিসাব শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের সাক্ষী এই নেতা এবার আর কোনো দলের মহাসচিব নন, পুরো রাষ্ট্রের অভিভাবক তিনি। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নতুন দায়িত্ব পেতে যাওয়া মির্জা আলমগীর ভালোবাসায় সিক্ত হন সরকার ও বিরোধী দলের সদস্যদের কাছ থেকেও। শফিকুল হক, একাত্তর, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আগামীতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্র সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন বলে আশা তার। নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াতের আমির। পরে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান। তারপর আমরা করছি এই জন্য যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়, তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। যদি জুলাই সনদকে কার্যকর করা হতো, সেক্ষেত্রে সংসদ সদস্যরা সত্যিকার অর্থেই স্বাধীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারত। এখন যে ভোট হলো, এই ভোটের মধ্যে তো ভোটারের কোনো স্বাধীনতা ছিল না। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন দেখল বাংলাদেশ। সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেননি সংসদ সদস্যরা।
এ নিয়ে দিনভর পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। অবশ্য সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদের ইঙ্গিত, সামনের দিনে রাষ্ট্রপতি নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। ফারজানা আক্তারের প্রতিবেদন। 1991 সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। উৎসব মুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। দুপুর 2টায় একে একে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা। সরকারি দল বিএনপি সংসদে 2/3 আসনের অধিকারী, তাই ফলাফল ছিল অনেকটাই অনুমেয়। স্বতন্ত্র আর ইসলামী আন্দোলনের সংসদ সদস্যরা কোন প্রার্থীকে ভোট দেয় সেটিই ছিল দেখার বিষয়। ভোট বয়কট করেছে ইসলামী আন্দোলন, তবে স্বতন্ত্রদের ভোট গেছে মির্জা ফখরুল ইসলামের বাক্সেই। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় সনদ প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার। এতে সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনের সুপারিশ ছিল। রাষ্ট্রপতি নির্বাচনে এই অনুচ্ছেদের ফলেই একচেটিয়া ভোট পেলেন প্রাজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুলই। তাই দিনভর 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট না দেওয়ার বিধান নিয়ে চলে সরকারি ও বিরোধী দলের পরস্পর বিরোধী বক্তব্য। 70 অনুচ্ছেদ সংস্কার হবে, এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐক্যমত ছিল, এবং সংসদে এটা বৈঠক হচ্ছে, এটা অধিবেশন না, এটা মাননীয় স্পিকার এটাকে সভাপতিত্ব করছেন না, ফলে সেইখানে 70 অনুচ্ছেদও এখানে কার্যকর হওয়ার কথা না। তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল 70-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এর উপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। অবশ্য এই সংসদেই সংবিধান সংস্কারের কমিটি করেছে সরকারি দল বিএনপি। সেই কমিটির সভাপতি ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, 70 ধারাতেও পরিবর্তন আসবে। সবাই মনে করে 70 অনুচ্ছেদে এই দুইটা বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য দুইটা বিষয় সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে, এবং যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতি হয় সেই সময় এই দুইটার সময়ে দলের বাইরে ভোট দিতে পারবে কি পারবে না, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের নোট অফ ডিসেন্ট আছে যে এই দুইটা বিষয়েও সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল বিরোধী দল। জামাত বলছে 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা সংস্কারের প্রত্যাশা কোনোটি পূরণ করতে পারেনি সরকারি দল। আর ক্ষমতাসীন দল বলছে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী হয়েছে এই নির্বাচন। ফারজানা আক্তার, 71, সংসদ ভবন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি মহাসচিব পদে রিজভীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 17 ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে 15 আগস্ট রিজভী সহ 4 জনকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে বিএনপি কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। এলাকাবাসী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের। তার এই অর্জনে পুরো জেলাবাসী আনন্দিত। নতুন রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন তারা। এ সময় মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। উনি রাষ্ট্রপতি হওয়াতে আমাদের প্রত্যাশা হলো আমাদের ঠাকুরগাঁও অবহেলিত এলাকাকে উন্নয়ন করে উনি একটি প্রতিষ্ঠাতা করবেন। ওনার এই এত বড় পাওয়া, এই পাওয়ার জন্য আমরা ঠাকুরগাঁওবাসী গর্বিত। মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গারা এই দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারা মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধ করছে বলে জানান তিনি।
দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শেষ হলো 3 সপ্তাহের ক্যাপস্টোন কোর্স। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ বিভিন্ন পেশার 37 জন অংশ নেন এই আয়োজনে। সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। এরপর সেনাপ্রধান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানে এই কোর্স থেকে পাওয়া জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান। আপনারা জেনেছেন রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপর হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে অনেক ধরনের অপকর্ম চলছে। এ সময় তিনি তুলে ধরেন রোহিঙ্গা সংকট সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও। অংশগ্রহণকারীদের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি এক করে যে শক্তি তৈরি হবে তা দেশের উন্নয়নের কাজে লাগবে বলেও প্রত্যাশা তার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।